এটা তুমি ঠিক কথা বলেছ গো। বুয়া হয়তো অমন কাজ করতো না। আমি যদি বৌমাকে যত্ন করে রাখতাম, তার দামটুকু দিতাম। আমাদের কাছ থেকে তো সমানে বুয়া শুনে গেছে, বউ কিছু পারে না, বউ কিছু জানে না, বউ কোনো কমের না। এইটা শুনতে শুনতে তার মনের মধ্যে এমন হয়েছে না, সে আর বৌমাকে সহ্যই করতে পারত না। সেদিন যখন আমি কথাগুলো বলেছিলাম, আমার কথার কোনো আমলই দাওনি। আমিও ভুল করেছি, জুনকে আমিও মাথায় তুলেছিলাম। বুঝতে পারি সেটা আমার একেবারে উচিত হয়নি। আসলে তখন তো আমি ঠিক বুঝতেও পারিনি বৌমা কি জিনিস। তবে যখন বুঝতে পারলাম, আমি তো নিজেকে শুধরে নিয়েছি। কিন্তু তুমি তারপরেও যথেষ্ট ভুল করেছ, যথেষ্ট অন্যায় করেছ। বৌমা তো তোমাকে সারিয়ে সরিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিল, তুমি তারপরেও তার সাথে বেইমানি করেছ। কথাগুলো তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেই জন্যই তো বৌমার চোখের দিকে ভালো করে আমি তাকাতে পারিনি। ওই জন্য তো সেদিন গিয়েছিলুম গো, বৌমা কেমন সুখে আছে সেই সুখটুকু দেখতে। বৌমা সুখে আছে, ভালো আছে, আমি খুব খুশি, জানো তো। তুমি কি জানো রোহিত অসুস্থ? হ্যাঁ, সেদিনে খুব কাশতে দেখলুম তো। শুধু কাশির জন্য নয়, রোহিতের একটা ভয়ঙ্কর অসুখ আছে, তুমি কি সেটা জানো? হ্যাঁ, সে তো শুনেছিলাম গো। তারপরে সে সব কি সব চিকিৎসা করে তো ভালো হয়ে গেছে। না, ডিঙ্কা আমাকে ফোন করে জানিয়েছে রোহিত একেবারে শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে। কি কথা বলছো তুমি? সে কি কথা? এই যে 1 মাস ওকে কিডন্যাপ করে বাইরে নিয়ে গিয়েছিল, সেখানে না পেয়েছে ওষুধ, না পেয়েছে কোনো যত্ন আত্মি, ওখানে ওর সর্বনাশ হয়ে গেছে। ওকে রোগ আরো কঠিনভাবে আঁকড়ে ধরেছে। এত খারাপ অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে, ডাক্তার তোকে বলেই দিয়েছে ওকে করার কিচ্ছু নেই, ও কেমো টেমো ওইসব থেরাপি আর কোনো কাজেই লাগবে না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। বৌমা জানে তো? হ্যাঁ, ডিঙ্কা যখন জানে, বৌমাও নির্ঘাত জানে। তাই আমি ভাবছি এই কঠিন সময় বৌমার পাশে দাঁড়ানো দরকার। আমি বৌমার কাছে যাব। ডাক্তার তো বলে দিয়েছে যে কদিন পারেন বাড়িতেই রাখুন, বাড়িতেই সেবা যত্নের মধ্যেও থাকুক, এছাড়া কোনো উপায় নেই। বৌমা তো পণ করেছে, সে নাকি ওকে বাঁচিয়ে তুলবে। বলা যায় না, সাবিত্রীর পণ, হয়তো সে সফল হতেও পারে। কিন্তু কি যে হবে আমরা তো কিছুই জানি না। ডাক্তার যখন হাল ছেড়ে দিয়েছে, আমরাই বা কি করে ওকে বাঁচিয়ে রাখবো, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, বাইরে থেকে এখন আমাকে দেখে তোমার শান্তই মনে হচ্ছে, বাইরে থেকে মনে হচ্ছে, কিন্তু আমার ভেতরে একটা ঝড় চলছে রোহিত। আমার মনের ভেতরে ঝড় চলছে, আর আমার একটাই ভয়, এই ঝড় যদি বাইরে আছড়ে পড়ে তাহলে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু একেবারে তছনছ হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি, জানো তো, ঈশ্বর যেন আমাকে শক্তি দেন। আমার জীবন নিয়ে তো অনেক পরীক্ষা নিরীক্ষা উনি করলেন, আবার পরীক্ষা করছেন, কিন্তু এই পরীক্ষায় পাশ করার শক্তিটা যেন আমাকে উনি দেন। আমার যদি সত্যি তোমাকে ছেড়ে দিতে হয়, দিয়ে তুমি যদি চলে যাও, সেটা তো বাস্তব, কিন্তু সেই বাস্তবটাকে মেনে নেওয়ার শক্তি যেন ঈশ্বর আমাকে দেন। জানো শ্রীময়ী, যদি সারাটা জীবন আমি তোমাকে ঠিক এভাবে বুকে জড়িয়ে বসে থাকতে পারতাম, সারাটা জীবন তোমার
আঁচলের ছায়া বিশ্রাম নিতে পারতাম। আমিও তো সেটাই চেয়েছিলাম রোহিত। আমিও তো চেয়েছিলাম যে সারা জীবন তোমাকে সব কিছু থেকে আগলে রাখবো, সব ঝামেলা থেকে বাঁচাবো। কিন্তু আমি চাইলে কি হবে বলো? দেখো, আমি তোমায় বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু ঝামেলা এসে তোমাকে জড়িয়ে ধরলো। পারলাম আমি, বলো? পারলাম না তো। একবার, শুধু একবার যদি আমি সুযোগটা পেতাম নতুন করে শুরু করার, সেই কলেজ লাইফ থেকে। আমিও যদি সুযোগ পেতাম না, যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো সংশোধন করে নিতাম, সত্যি বলছি। কিন্তু তা তো হওয়ার নয় রোহিত। জীবন তো পেছন দিকে চলে না, জীবন তো সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু যদি সুযোগ পেতাম না, জানো তো, আমিও যে ভুলটা করেছিলাম, তুমি যেদিন আমাকে ওই কলেজে ডেকে প্রপোজ করেছিলে, আমি তো ভয় লজ্জায় ছুটে পালিয়ে গেছিলাম। কিন্তু যদি আবার সুযোগ পাই না, এবার যদি তুমি আমাকে প্রপোজ করো, আমি আর পালিয়ে যাব না। আমি তোমার সামনে দাঁড়িয়ে বলবো, হ্যাঁ রোহিত সেন, আমি রাজি। হ্যাঁ গো, আমি ওখানে যেতে পারি তো? তুমি যাবে? বৌমা কিভাবে নেবে জানি না। বৌমা তো তেমন মেয়ে নয় গো, সে আমাকে না বলবে না। অনেক অনেক অত্যাচার করেছে। দুটো দিন কাছে থাকি, তার একটু শান্তি দিই। রোহিত যদি সত্যি পৃথিবী থেকে চলে যায়, বৌমাকে আর কেউ শান্তি দিতে পারবে না। এই আদর্শ জুটি, বুঝলে? আমার ছেলের সাথে ওর ঠিক জুটি বন্ধন হয়নি, ওদের ভীষণ মিসম্যাচিং ছিল। কেন যে বৌমা রোহিতকে আগে থেকে চেনা সত্ত্বেও তার সাথে রিলেশনশিপটা স্টার্ট করেনি, সেটা আমি ভাবছি। সেটা যদি করতো তাহলে এই দিনটা ওকে ফেস করতে হতো না। সেই জন্য বোধ হয় বৌমা আজও মনে মনে যথেষ্ট অনুতাপ করে। কিন্তু যাক, এখন আর ওসব কথা টথা বলে কোনো লাভ নেই। তবে যার সঙ্গে যার হবার হবেই। দেখো, স্বামী স্ত্রী হই তো ওরা রইল গো। আমার বৌমার পরিচয় রোহিতের বউ বলে। রোহিত এই পৃথিবী ছেড়ে চলে গেল, এই পরিচয়টাই তার থাকবে। আমার বৌমা এত ভালো, অথচ দেখো তার কপালে যে এত দুঃখ, এত অশান্তি। কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারি না। দেখো, এই রোহিত বেঁচে থাকলে, বৌমা ওর সাথে থাকলে, কত মানুষ ওদের দ্বারা কতভাবে উপকৃত হয়। এইরকম একটা মানুষকে ঈশ্বর যে কেন টেনে নিতে চাইছেন, আমার তো মানে কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, আমরা একবার কাল সকালে বৌমার কাছে যেতে পারি না? আমি তো সকালে যাচ্ছি। বৌমাকে একটা মন্দিরে যেতে বলবো, জানো, খুব জাগ্রত মন্দির। সেই মন্দিরে গিয়ে পুজো দিলে না, আমি নিশ্চিত রোহিত ভালো হয়ে উঠবে। দেখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সকলের ভালোবাসায়, শুভেচ্ছায়, আশীর্বাদে রোহিত যদি ভালো হয়ে যায়, এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে না। তাই তো প্রাণে মনে সবসময় আমি প্রার্থনা করছি, ঈশ্বর, আমার তো বয়স হয়ে গেছে, আমাকে তুমি তুলে নাও, রোহিতকে তার বদলে পৃথিবীতে রেখে যাও। ঈশ্বরকে আমার বারবার বলতে ইচ্ছে করে, ঈশ্বর, তুমি যখন এত কষ্ট, এত দুঃখ দাও, সেগুলো সইবার শক্তিও তুমি দিও। ঠিক আছে, তুমি বৌমার সাথে একটু কথা বলে নাও। তবে রোহিত যে এতটা অসুস্থ, ওকে বলার দরকার নেই, শুধু বলে দাও যে কালকে আমরা ওর কাছে যাব। আমি তো সারাদিন বৌমাকে ফোন করতেই পারলাম না। কি মুখে কিভাবে বৌমাকে আমি ফোন করব? আরে বৌমাকে আমি ফোন করলে সে তো কান্নায় ভেঙে পড়বে, এটা তো আমি জানি।
সে তো আমাকে বাবার মতো দেখে, আমিও তাকে মেয়ের মতো দেখি। নিজের মেয়েকে দিয়ে তো আমি মেয়ের সুখ পাইনি, সেই সুখ তো আমাকে বৌমাই দিয়েছে। তাই বৌমার এই খবরটা পেয়ে আমার মনটা এত খারাপ লাগছে, কালকে যতক্ষণ না বৌমার কাছে যেতে পারছি আমার কোনো শান্তি নেই, বুঝলে? আমি বৌমাকে এক্ষুনি ফোন করছি গো, আমি যাচ্ছি।